আজকে আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 177 ধারা থেকে 185 ধারা পর্যন্ত আলোচনা করব। এখানে যেটা বলা আছে যে অপরাধের স্থান এবং অনুসন্ধান তদন্ত কিভাবে হবে, অর্থাৎ ইনকোয়ারি কিভাবে হবে, কোন জেলায় হবে, কোথায় বিচার হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। তাই 177 ধারায় যে কথা বলা আছে আমরা সবাই জানি যে অপরাধ যেখানে সংগঠিত হবে এই অপরাধের অনুসন্ধান তদন্ত বিচার ওই এখতিয়ারধীন এলাকায় যে আদালত আছে সেই আদালতেই বিচার কার্যক্রম পরিচালনা করা হবে। এটা সবাই জানি, এখনো সেটা প্রচলিত আছে যে একটা অপরাধ সংগঠিত হয়েছে মতিঝিল থানা এলাকায়, তখন এই অপরাধের অনুসন্ধান তদন্ত মতিঝিল থানা এলাকা হবে এবং বিচার কার্যক্রমে মতিঝিল থানার এখতিয়ারধীন যে আদালত আছে অর্থাৎ মতিঝিলি যে আদালত সেই আদালতেই এর বিচার কার্যক্রম হবে। এটা রমনা থানায় হবে না, এটা ওই শাহবাগ থানায় হবে না। এটা আমরা সবাই জানি যে যে থানার মামলা ওই থানার এখতিয়ারধীন যে আদালত আছে সেই আদালতেই এই বিচার কার্যক্রম সম্পূর্ণ হবে। এটা বলা আছে আমাদের 177 ধারা। এটা আমরা সবাই ক্লিয়ার যে যেখানে মামলা হবে ওই এখতিয়ারধীন আদালতেই তার বিচার কার্যক্রম সম্পন্ন হবে। 178 ধারায় বলছে যে এই 177 বিধান আবার এখানে প্রযোজ্য নয়। সরকার চাইলে যে কোনো দায়রা আদালতের মামলা অন্য যে কোনো থানার দায়রা আদালতে দিয়ে এই বিচার কার্যক্রম পরিচালনা করতে পারে। তার মানে কি, এই যে আমরা 177 ধারা যেটা পড়ে আসলাম 178 এসে দেখি তার ব্যতিক্রম। যে সরকার চাইলে তিনি কি করতে পারেন যে নড়াইল জেলার দায়রা আদালতের মামলা তিনি যশোর জেলার দায়রা আদালতের অতিরিক্ত দায়রা জজকে দিয়ে এই মামলার বিচার কার্যক্রম পরিচালনা করতে পারেন। তার মানে এখানে 177 ধারার বিধান প্রযোজ্য নহে। তাহলে আমরা কি 178 ধারা বিষয়টা কি ক্লিয়ার যে সরকার যদি চায় যে কোনো দায়রা আদালতের মামলা অন্য যে কোনো জেলা বা অন্য যে কোনো থানার যে আদালত আছে ওই আদালতে তার বিচার কার্যক্রম পরিচালনা করতে পারে। তাহলে আমরা মনে হয় 177 আর 178টা ক্লিয়ার। সবাই একটু ইয়েস নো কমেন্ট একটু করেন, তাহলে আমি বুঝবো কিভাবে যে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা। 177 ধারায় যাহাই থাকুক না কেন, হ্যাঁ বলেন, 178 ধারায় সরকার চাইলে তার উল্টাটা করতে পারে। সরকারি যে কোনো আদালতে দিয়ে বিচার কার্য পরিচালনা করতে পারে। কারেক্ট, এটাই বলা আছে জি, যে 177 ধারা বলছে যে নিজ এলাকার বিচার ওই এখতিয়ারধীন আদালতে হবে। 178 ধারা বলছে 177 যে বিধান আছে এটা আপনার দেখার দরকার নাই, সরকার চাইলে এই আদালতের মামলা অন্য যে কোনো আদালতে নিয়েও বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবে। এটা বলছে 178 ধারা। 179 ধারায় যেটা আমরা দেখি যে অপরাধ সংগঠিত হয়েছে এক জায়গা কিন্তু তার পরিণতি ঘটছে আর এক জায়গায়, তাহলে সেক্ষেত্রে তার বিচার অনুসন্ধান তদন্ত কোথায় হবে? একটা জটিল প্রশ্ন। যে এখানে অপরাধ সংগঠন করছে হচ্ছে মানিকগঞ্জ জেলায়, একজন ব্যক্তিকে দেখা গেছে যে মানিকগঞ্জ জেলা থেকে তারে কি করছে, গুরুতর আঘাত করছে। ওই ব্যক্তিকে, হ্যাঁ মিনাজ ঠিক আছে ভাই, ওই ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে ঢাকা ডিএমপিতে নিয়ে আসছে, এখানে চিকিৎসা করা হয়েছে, তার বাসা ডিএমপিতে, সে এখানে আসে। 1 সপ্তাহ পরে দেখা গেছে ওই ব্যক্তির মৃত্যু ঘটে গেছে, অর্থাৎ তিনি মারা গেছেন। এখন এর অনুসন্ধান বিচার, অর্থাৎ তার মায়ের দিছে মানিকগঞ্জ জেলায় আর মৃত্যু হলো 1 সপ্তাহ পরে এসে মতিঝিল থানা এলাকায়, তাহলে এখন বিচার কার্যক্রম কোথায় হবে? বিষয়টা কি বুঝতে পারছেন যে অপরাধ সংগঠিত হয়েছে এক জায়গায়, তার পরিণতি ঘটছে আর এক জায়গায়। অর্থাৎ আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে একজন ব্যক্তি আমার নড়াইল জেলায় আছে, তাকে ওখানে কি করা হয়েছে, গুরুতর আঘাত করা হয়েছে,
তখন ওই ব্যক্তিকে নিয়ে খুলনা 250 বেডে নিয়ে রাখা হয়েছে। 7 দিন 8 দিন পরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাহলে অপরাধ সংগঠিত হয়েছিল কোথায়? নড়াইল জেলায়। আর তার মৃত্যু হলো হচ্ছে খুলনা 250 বেডে, অর্থাৎ খুলনা জেলায়। তাহলে এর বিচার, অনুসন্ধান, তদন্ত কার্যক্রম কোথায় হবে? এখানে 179 দ্বারা যেটা বলা আছে যে এর বিচার, অনুসন্ধান, কার্যক্রম আপনি নড়াইল জেলায়ও করতে পারবেন, আবার চাইলে আপনি খুলনা জেলায়ও করতে পারবেন। যেখানে মৃত্যু ঘটে সেখানেও তার মামলা রুজু করা যাবে, ওখানে বিচার কার্যক্রম করা যাবে। অথবা যেখানে অপরাধ সংগঠিত হয়েছে, ওই যে 177 দ্বারা যে নড়াইল জেলায় অপরাধটা সংগঠিত হয়েছিল, সেক্ষেত্রে আপনি নড়াইল জেলায়ও এর বিচার কার্যক্রম সংগঠন করতে পারবেন। এটা বলা আছে আমাদের 179 দ্বারা। দেখেন, ব্রিটিশ কিন্তু একটা ওই এলাকার আইনকে বিচার, ওই এলাকার আদালত, ওই এলাকার আদালত, যে ওই এলাকার আদালত, আপনি যে এলাকায় চাইবেন ওই এলাকার আদালত বিচার কার্য সম্পন্ন করছে। হ্যাঁ, মানে দুই জায়গার আপনি নড়াইল জেলায় মামলা করলে নড়াইল জেলা থেকে আপনি করতে পারবেন। আর যদি মনে করেন যে না, এই লোক খুলনা জেলার আন্ডারে মারা গেছে, যেহেতু মৃত্যু ওইখানে হয়েছে, তাহলে খুলনা জেলা আপনার মামলা নিতে বাধ্য, তখন ওই খুলনা জেলার আন্ডারে আপনি তার মামলা দিয়ে ওই বিচার কার্যক্রম খুলনা জেলার আন্ডারেই করতে পারবেন। এটাই বলা আছে 179 দ্বারা। অর্থাৎ আপনাদের আমি যেটা বোঝাইতে চাচ্ছি, আর এখানে আমার একটা কথা আছে স্যার, আমি কি মামলা কি তখন দুই জেলায় করতে পারবো না যে কোনো এক জেলায় করতে না, আপনাকে যে কোনো এক জায়গায় করতে হবে, দুই জায়গায় তো মামলা করার সুযোগ নাই। ঠিক আছে? এখন কি? মামলা যে কোনো এক জায়গায় হবে, মামলা দুই জায়গায় হবে না, মামলা এক জায়গায় করতে হবে। আমি আপনার এই যে দেখেন, আমি আগে একটা বাস্তবতা একটা উদাহরণ দিই আপনাদের, যে ব্রিটিশ যে আইনটা করছে, দণ্ডবিধিকরণ, ফৌজদারি কার্যবিধিকরণ, প্রত্যেকটা আইনে আমরা একটা বিষয় বলি, যেমন খুনের ক্ষেত্রে তারা 300 দ্বারা দিছে, 299 দিছে, 300 দিছে, 301 দিছে, 302 দিছে, 303 দিছে, 304 দিছে, 304 ক দিছে, 304 খ দিছে। এতটা আইন কেন? খুন মানে তো 302 দিতে পারতো। তার মানে কি, যখন দেখছে যে একজন ব্যক্তিকে উদ্দেশ্য নিয়ে যখন খুন করবে, অর্থাৎ সে পরিকল্পনা নিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে যখন খুন করলো, তার মানে সে এটাকে পূর্ব পরিকল্পনা করে বাস্তবতা রূপান্তরিত করার জন্য খুন করছে, মানে এর উদ্দেশ্যই হচ্ছে তাকে খুন করা। তাহলে তার শাস্তি, আর আমি অবহেলার দরুন যে আমার ওকে খুন করার কোনো চিন্তা ভাবনা না, আমি একটা কাজ করতেছি, সেই কাজের পাশাপাশি ওই ব্যক্তি খুন হয়ে গেছে, আমার উদ্দেশ্য আর ওর উদ্দেশ্য তো এক না। তাহলে আমাকে দুইজনের যদি মামলা 302 হয়, তাহলে দুইজনের শাস্তি তো এক হবে। এই জন্য ব্রিটিশ দেখছে যে না, খুন মানেই যে 302 এটা না, তার খুনের সিস্টেমটা কি, কে কোন উদ্যোগ নিয়ে করছে, কে কোন চিন্তা ভাবনা নিয়ে করছে, সেইটির উপর ডিমান্ড করে তার বিচারটা করতে হবে। তার মানে যে উদ্যোগ নিয়েই খুনের উদ্দেশ্য নিয়ে খুন করছে তার হবে মৃত্যুদণ্ড, যে অবহেলার দরুন করছে তার হয়তো হবে 7 বছর, যে দুর্ঘটনার জন্য করছে তার হয়তো হবে 4 বছর, আবার যে খুন করতে চায় না কিন্তু খুন হয়ে গেছে, তার উদ্দেশ্য ছিল, তার হবে 20 বছর। তার মানে কি, সে বিভিন্ন ক্যাটাগরি অনুসারে করে বিভিন্ন ধারা আইনে তারা একটা আইন তৈরি করছে, যার কারণে তাদের আইন আজ 200 বছর 250 বছর হয়ে যায়, একটা ধারারও কোনো পরিবর্তন পরিমার্জন হয় না। আর আমরা দেখেন 2000 সালে নারী শিশু নির্যাতন একটা আইন তৈরি করলাম, এই আইনটা 2003 সালে, 2007 সালে, 2010 সালে, 2018 সালে, 2020 সালে, 2025 সালে, অর্থাৎ এই যে 22-23 বছরের মধ্যে আমরা একে 7-8 বার পরিবর্তন করে ফেলাইছি। তার মানে কি, আমাদের চিন্তা ধারণা এরকম ছিল না, যে আমরা খালি জানতাম যে ধর্ষণ মানেই মৃত্যুদণ্ড হবে। এখন ধর্ষণ কি শুধু সে ইচ্ছাকৃত করলো না অনিচ্ছাকৃত করলো না কিভাবে করলো, এক একটা সিমটম তো এক এক রকম থাকতে পারে। খালি ধর্ষণ হয়েছেই বলে তার মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে, এখন তো দুইজনের সম্মতিও তো থাকতে পারে।
এখন আস্তে আস্তে দেখেন এই যে নারী শিশু নির্যাতন আইনে 9 ধারাকে ভাঙতে ভাঙতে 9-এর 1, 2, 3, 4, 4-রে আবার ক ক গ সেটেরে ভাঙ্গে আবার 5, 6 আবার এখন আবার 9-এর ক আবার 9-এর খও নিয়ে আসছে। কতগুলো ধারা এখন আস্তে আস্তে বাড়াইতেছে। যখন দেখে যে এইখানে আইসে আটকে যায় তখন ওই মামলা রায় দিতে পারে না, তখন ওইটাকে আবার পুনরায় সংশোধন করে। তাহলে 200 বছর আগে তারা একটা জিনিস পরিকল্পনা করছে, আর আমরা 200 বছর পরে এসে আধুনিক যুগেও আমরা সে একই জায়গায় যাইতে পারতেছি না। তো এই যে দেখেন যে তারা এই যে অপরাধের স্থান নিয়ে প্রায় আপনার 77 থেকে 89, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, অর্থাৎ 13টা ধারা এই খালি এই অপরাধের স্থল কোথায় বিচার হবে, কোন জায়গা কোন ধরনের সমস্যা হলে কোথায় নিয়ে বিচার করতে হবে, তারা 13টা ধারা কিন্তু এখানে দিচ্ছে। আর আমরা হলে কি করতাম, ওই একটা ধারাই শেষ করে দিতাম যে অপরাধ যেখানে সংগঠিত হবে অপরাধের অনুসন্ধান বিচার ওইখানেই হবে, ওই আদালতই করবে। এখন বাইরে হলে তখন আমরা চিন্তা করতাম আর এই ব্যক্তি তো অমুক যা অপরাধ করছে তার বাড়ি তো এই জায়গা, তাহলে এখন বিচার কই হবে, তখন আমরা নতুন করে আবার সংশোধন আনতাম। যাক, এই যেটা আমরা বোঝাতে চাচ্ছি যে 179 ধারায় যেটা বলছে যে অপরাধ যে শুরু এক জায়গা শেষ আর এক জায়গা, অর্থাৎ পরিণতি আর এক জায়গা ঘটছে, তাহলে তার বিচার অনুসন্ধান কোন জায়গা করা যাবে, অর্থাৎ শুরুতেও তার বিরুদ্ধে মামলা করতে পারবেন, ওই নড়াইল জেলায় করতে পারবেন। আর যদি নড়াইল জেলায় না করেন, যেখানে তার মৃত্যু ঘটছে ঢাকা জেলা, আপনি ঢাকা জেলায় করতে পারবেন। এটা বলা আছে আমাদের 179 ধারায়। 180 ধারায় যেটা বলা আছে যে একটি অপরাধের সাথে আর একটি অপরাধ যখন সম্পৃক্ততা রয়েছে, অর্থাৎ দুইটি অপরাধ দুই জায়গায় সংগঠিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে এর বিচার অনুসন্ধান কোথায় হবে। যেমন আমরা একটা উদাহরণ দিই যে রহিম নামক ব্যক্তি খুলনা জেলার থেকে সে অপরাধ করার জন্য করিম নামক ব্যক্তিকে প্ররোচনা দিল যে আপনি শফিক নামক ব্যক্তিকে ঢাকায় হত্যা করবেন। তখন এই করিম নামক ব্যক্তি ঢাকায় এসে শফিক নামক ব্যক্তিকে হত্যা করলো। তাহলে প্ররোচনা দেওয়া তো একটা অপরাধ, 107, 8, 9 আমরা জানি, যদি দণ্ডবিধি আইন সম্পর্কে জানি সবাই পড়েন এখানে। তাহলে সে যখন প্ররোচনা দিল কোথায়, খুলনা জেলায়, ওখানে একটা অপরাধ করলো, আবার সে লোকটাকে দিয়ে এখানে হত্যা করা হয়েছে, এটা একটা অপরাধ। অর্থাৎ ওই ব্যক্তি দুইটা অপরাধের সাথে যুক্ত হলো। এখন একই কাজের সাথে দুইটা অপরাধের সাথে তিনি যুক্ত, একটা হচ্ছে প্ররোচনা দেওয়া আর একটা হচ্ছে হত্যা করা। তাহলে এই ব্যক্তির বিচার অনুসন্ধান কোথায় হবে? তখন এখানেও বলছে যে সে যেখানে প্ররোচনা দিচ্ছে খুলনা জেলা, এখানেও তার বিচার করা যেতে পারে, অর্থাৎ ওই খুলনা জেলাও তার বিরুদ্ধে মামলা হতে পারে, অথবা এই ঢাকায়ও তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। ঢাকায় করলে তাহলে ঢাকার এখতিয়ারধীন আদালতেও তার বিচার কার্যক্রম সম্পূর্ণ হবে। এখানে যদি আপনি জটিল মনে করেন, তাহলে আমি এই সিস্টেমটা আর একটা বলি যে মনে করেন আমার এলাকায় একটা জ্ঞানজাম হয়েছে, গোলযোগ হওয়ার পরে ওখানে সামান্য কিছু মারামারি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তখন আমার কিছু ভাই ঢাকা শহরে থাকে, তারও এক ভাই ঢাকা আছে। তখন আমি আমার ভাই বিরাদারকে ফোন দিয়ে বললাম যে অমুকের ভাই আমাদের এই যা গোলযোগ করছে, ও তো পলাইছে, ওর ভাই একটা দেখ ঢাকায় আছে, তোরা দুই ভাই ওখানে আছিস, ওকে ধরে তোরা একটু পিটা। তখন আমার এই দুই ভাই এখান থেকে ঢাকায় তারকে আক্রমণ করলো, মার দিল। তাহলে অপরাধের কিছু অংশ আমার গ্রামে হলো, কিছু অংশ কিন্তু ঢাকায় হলো, একই ঘটনা নিয়ে দুই জায়গায় কিন্তু মারামারি হলো। এখন এই বিচার বা এই মামলা কোথায় হবে? যেহেতু ঢাকায় যারা করছে তাদের সাথে আমাকে ঢাকায় তারা মামলা ইনক্লুড করে দিতে পারে, অথবা ওইখানেও তারা মামলা করলে ওখানেও আমাকে তারা মামলা ইনক্লুড করে দিতে পারে। তার মানে কি আমি একা দুই জায়গার অপরাধের সাথে সংযুক্ত থাকলাম, ওখানে মারামারি করছি, ওখানে একটা অপরাধের সাথে সংযুক্ত, আবার আমি আমার ভাই ব্রাদারকে প্ররোচনা দিছি যে তোরা ওদেরকে মার, তারা এখানে মারছে, এখানেও কিন্তু আমি এই মারামারির সাথে সংযুক্ত। তার মানে আমার বিচার ওখানেও করা যেতে পারে অথবা ঢাকায়ও করা যেতে পারে। এটা বলছে আমাদের 180 ধারায়। 181 ধারায় যেটা বলা আছে যে ঠক,
ঠক অনেকে জানেন কিনা জানি না, দণ্ডবিধি আইনের 310-এ বলা আছে ঠকের সংজ্ঞা। এখানে বলা আছে, যদি কোনো ব্যক্তি এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা করিয়া কাউকে খুন করে বা ধর্ষণ করে বা অপহরণ করে বা দস্যুতা করে ডাকাতি করে, তাকেই ঠক বলে। অর্থাৎ ওই যে ঠক হচ্ছে কে, যে ব্যক্তি তার নির্দিষ্ট কোনো পেশা নাই, সে একবার খুনের সাথেও লিপ্ত হইতে পারে, একবার চুরির সাথেও লিপ্ত হইতে পারে, একবার ডাকাতির সাথেও লিপ্ত হইতে পারে, একবার অপহরণের সাথেও লিপ্ত পারে, মানে সে এক বা একাধিক ব্যক্তির সাথে মিলে এক বা একাধিক ধরনের অপরাধ করে, তাকেই কিন্তু ঠক বলে। এটা দণ্ডবিধি আইনে 310 ধারায় বলা আছে, আর শাস্তি 311 ধারায়। এটা আমরা যখন দণ্ডবিধি আইনে ক্লাস করব তখন হয়তো এটা জানবো। এই ঠক, খুনি, তারপরে ডাকাত, দস্যুতা, তারপরে অপরাধজনক বিশ্বাসভঙ্গ বা চুরি, এই ধরনের ব্যক্তি যদি কোনো স্থানে কোনো অপরাধ করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি ওই স্থানে যদি মামলা হয় তাহলে ওই একটা দিন আদালতে হবে। এখন কথা হচ্ছে যে তাহলে এই কথা তো আমরা 177 ধারায় পড়ে আসলাম, তাহলে আমাদের 181 ধারা আবার এই কথা বলছেন কেন? এখানে আর একটা ব্যতিক্রম রয়ে গেছে। এখন ওই ব্যক্তি চুরি করছে কোথায়? নড়াইল জেলায়। এখন তার মালামাল উদ্ধার করা হয়েছে কোথায়? এসে ঢাকা জেলা। ওই চোরকে সহ গ্রেপ্তার করা হয়েছে ঢাকা জেলায়। তখন এখানে বলছে যে এই 181 ধারা, তার বিরুদ্ধে চুরি মামলা ওই নড়াইল জেলায় হতে পারে, অথবা এই যে মালামাল সে ধরা খাইছে যেখানে, সেখানেও তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। তার মানে কি, তার বিচার নড়াইলেও হতে পারে, তার বিচার কিন্তু ঢাকায় হতে পারে। অর্থাৎ যেখান থেকে চুরি করছে সে এলাকায় হতে পারে, বা যেখানে চোরাই মাল উদ্ধার করা হয়েছে, ডাকাতি মাল উদ্ধার করা হয়েছে, দস্যুতাজনিত মাল উদ্ধার করা হয়েছে, বা অপরাধজনক বিশ্বাসজনক কোনো মালামাল পাওয়া গেছে, তাহলে যেখানে পাওয়া গেছে সেই আদালতেও বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবে। এটা বলা আছে আমাদের এই যে 181 ধারায়। 182 ধারায় যেটা বলা আছে যে যে ক্ষেত্রে অপরাধের স্থল অনিশ্চিত, অর্থাৎ কোথায় যে অপরাধ সংগঠিত হয়েছে এটা কেউ বলতে পারে না, তাহলে সেই ক্ষেত্রে বিচার অনুসন্ধান কার্যক্রম কোথায় হবে? যেমন আমরা একটা উদাহরণ দিই যে আমাদের এই যে মতিঝিল না, রমনা থানা, হাতিঝিল থানা, তেজগাঁ থানা, এর একটা মিডিল পয়েন্ট আছে। আমরা যেটা বুঝি যে ওই যে হাতিঝিলের যে লেকগুলো আছে, এটা 3 থানার আন্ডারে কাছাকাছি। এখন দেখা গেছে কি, একটা লাশের জামা কাপড় পাওয়া গেছে আপনার হাতিঝিল থানার আন্ডারে, লাশের বডি পাওয়া গেছে রমনা থানার আন্ডারে, আর হাত পাও পাওয়া গেছে তেজগাঁ থানার আন্ডারে। ব্যক্তি কিন্তু এক, কিন্তু তার 3 জায়গায় 3 ধরনের সিমটম পাওয়া গেছে। এখন এই মামলা কে নিবে? হাতিঝিল থানা নিবে, না রমনা থানা নিবে, না মতিঝিল থানা নিবে? এখন আমাকে তো পুলিশের কাজ কি, যে ভাই এটা আমার এলাকা না, আপনি করেন, এটা আপনার এলাকা না, আমার এলাকা না, আপনি করেন। 3 থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠেলাঠেলি করবে যে এও নীতি যাবে না, ওর নীতি যাবে না, ওর নীতি যাবে না, কিন্তু অপরাধ তো একটা সংগঠিত হয়েছে। তাহলে সেক্ষেত্রে এই বিচার অনুসন্ধান কার্যক্রম কে করবে? এরকম একটা বিষয় বলা আছে এই যে আমাদের 182 ধারা। তাহলে সেক্ষেত্রে এখানে আদালত যেটা আইনে যেটা বলা আছে যে 3 থানার অফিসার সম্মিলিতভাবে যে কোনো এক থানায় এই মামলাটা নিতে পারে। অর্থাৎ হাতিঝিলের ওসি যদি চায় তিনি নিতে পারবেন, অথবা তেজগাঁর ওসি যদি চায় তাহলে তিনি নিতে পারবেন, যদি রমনার ওসি যদি চান তিনিও নিতে পারবেন। অর্থাৎ এই 3 আদালতের যে কোনো এক থানায় মামলা নিতে হবে এবং যে কোনো এক থানায় তার বিচার কার্যক্রম করা যাবে। সেক্ষেত্রে কিন্তু 3 থানায় মামলা নেওয়া যাবে না। এটা বলা আছে আমাদের 182 ধারায়। 183 ধারা একটা গুরুত্বপূর্ণ, যে ভ্রমণকালে সংগঠিত অপরাধ। অর্থাৎ মনে করেন যে কিছু ছেলে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলো, অর্থাৎ ভ্রমণ করতে যারা যাচ্ছে তারা হয়তো স্থলপথে যেতে পারে,
আকাশপথে যেতে পারে অথবা জলপথেও যেতে পারে। আকাশপথে গেলে প্লেনে যাবে, জলপথে গেলে জাহাজে যাবে, স্থলপথে গেলে তারা গাড়ি যোগে যাবে, ভ্রমণে যাইতেছে। এখন দেখা গেছে যে তারা ভ্রমণকালে কোনো একটা অপরাধ সংগঠন করে ফেলছে। এখন এই অপরাধটা সংগঠন কোথায় করছে? দেখা গেছে যে সে যেহেতু ঢাকার থেকে কক্সবাজার যাচ্ছে, আমরা ধরে নিলাম মিডিল পয়েন্ট হয়তোবা তারা কুমিল্লা জেলায়, এই ধরনের কুমিল্লা জেলার মাঝামাঝি বা চিটাগাংয়ের ওইখানে যে তারা এই সময়ের মধ্যে একটা অপরাধ সংগঠন করে ফেলছে। তখন এদের বিচার অনুসন্ধান কোথায় হবে? এখানে 3টা কথা বলা আছে আইনে, যে যদি চায় তাহলে তারা যেখান থেকে উঠছে অর্থাৎ ঢাকা জেলার থেকে, তাহলে ঢাকা জেলার এখানেও তাদের বিচার বা তাদের বিরুদ্ধে মামলা করা যাবে। অথবা যেখানে অপরাধটা নির্দিষ্ট যদি হয়ে থাকে, যেটা কুমিল্লা জেলার আন্ডারে থাকা অবস্থায়, তারা গাড়ি যাওয়া অবস্থায় বা জাহাজে যাওয়া অবস্থায় বা আকাশপথে যাওয়া অবস্থায় কুমিল্লা জেলার ওইখানে ঘটনা ঘটছে, তাহলে সেক্ষেত্রে কুমিল্লা জেলা করা যেতে পারে। আর যদি মনে হয় যে না, কোথায় হয়েছে এটা অনিশ্চিত, তাহলে লাস্ট স্টেপ কক্সবাজার, আপনার কক্সবাজার জেলায় মামলা করতে পারেন। অর্থাৎ এখন আপনার সিদ্ধান্ত নিবে যে অপরাধটা কোথায় সংগঠিত হয়েছে। এখানে আদালত যেটা বলছে এই দ্বারা যে 3 জায়গার যে কোনো জায়গায় এই অপরাধের বিচার অনুসন্ধান করা যাবে। 3 জায়গার যে কোনো একটা জায়গা হতে হবে, 3 জায়গা না কিন্তু। এটা বলা আছে আমাদের 183 ধারা। 184 ধারাটা বাতিল। 185 ধারায় ওই যে নাজমুল সাহেব একটা প্রশ্ন না কে যেন একটা করছিল, যে অপরাধ মামলা যদি 2 জায়গা করে বা 2 জায়গা হবে কিনা। এখানে দেখেন এই যে 185 ধারায় বলছে যে একটি অপরাধের মামলা যদি 2টি আদালতে হয়ে থাকে। এখন ওই যে আমি তখন বললাম যে রমনা, তারপরে হাতিরঝিল আর হচ্ছে তেজগাঁ থানা, এই 3 থানা অপরাধ একটা বিষয় সংগঠিত হয়েছে একই ব্যক্তিকে নিয়ে। এখন দেখা গেছে যে কেউ কারোর সাথে যোগাযোগ করে নাই, এখানে রমনা থানাও মামলা করে ফেলছে, পাশাপাশি হাতিঝিল থানাও মামলা করে ফেলছে। এখন এই মামলা চলাকালে এখন আসামি বলতেছে স্যার অপরাধ একটা, কিন্তু আমি তো একই অপরাধে 2 আদালতে আমার বিচার হচ্ছে, কারণটা কি? খুন করলাম আমি রহিমকে, এখন রমনা থানাও আমার বিরুদ্ধে রহিমের অপরাধে আমাকে মামলা দিছে, আবার হাতিঝিল থানাও দিছে। এই ধরনের যখন সমস্যা হবে তখন কোন আদালতে এর বিচার কার্যক্রম হবে, এই বিষয়টা তখন সিদ্ধান্ত দিবে হাইকোর্ট বিভাগ। অর্থাৎ যখন 2 আদালতে একই মামলা কার্যক্রম পরিচালনা করা হবে, তখন এই 2 আদালতের ভিতরে কোন আদালতে এই মামলার কাজ পরিচালনা হবে সেই বিষয়টা সিদ্ধান্ত দিবে হাইকোর্ট বিভাগ। এটাই বলা আছে 185 দ্বারা, যে যখন যদি ভুলক্রমে 2টা আদালতে একই মামলার কার্যক্রম পরিচালনা দেখা যায় বা 2টা থানায় যদি একই ধরনের মামলা হয়, তাহলে 2 আদালতে তো তার যেহেতু 2টা মামলা হয়েছে বিচার হবে, তখন এই সিদ্ধান্ত কে দিবে? হাইকোর্ট বিভাগ দিবে। এটা বলা আছে আমাদের 185 ধারা। আর কয়েকটা ধারা আছে, এখন আপনারা বললে পড়াবো, নাহলে আজকে এই পর্যন্ত। আমি এটাকে আবার রিক্যাপ করব। আমি কি সামনে আগাবো না আজকে 185 পর্যন্ত থাকবে? কারণ অনেকে এই চ্যাপ্টারটা পড়েন না। এই সংশ্লিষ্ট আরো 4টা ধারা আছে, কিন্তু আমি হয়তো আপনি জানেন অনেকেই 177 থেকে 179 পর্যন্ত পড়ে না। কারণ হচ্ছে অনেকে মনে করে যে এটা মনে হয় আদালতের চ্যাপ্টার, আমাদের দরকার নেই। কিন্তু এই জায়গা থেকেও বিগত সালগুলো কয়েকটা প্রশ্ন হচ্ছে যে ভ্রমণকালে যদি কেউ অপরাধ সংগঠিত করে, তার বিচার অনুসন্ধান কোন এলাকায় বা কোন এখতিয়ারধীন থানায় বা আদালতে হবে, এরকম একটা প্রশ্ন। বা একই আদালতে একই অপরাধে যদি 2টি আদালতে বিচার কার্যক্রম সম্পন্ন হয়, সেক্ষেত্রে কোন আদালতের বিচার হবে এই সিদ্ধান্ত কে দিবে? বা একটা এমসিকিউ হলো যে একটি অপরাধের বিচার 2 আদালতে হলে এই মামলার বিচার কোন আদালতে হবে, এই বিষয়ে সিদ্ধান্ত কে দিবে? এখন দিল আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, নিচে দিল উপরে সব কয়টি, তাহলে উত্তর হবে হাইকোর্ট বিভাগ।
এই সংক্রান্ত আরো 4টি ধারা ছিল, তবে আমার মনে হয় না আজকে আর আগানোর দরকার নেই। আমরা এখানে আরেকটু ধারণা দিই শর্ট, এবার যেটা যে কথাগুলো বললে আপনাদের মানে ভিতরে গাঁথবে, যেটা আমি বুঝি সেটা হচ্ছে আমাদের শুরু যেটা, সেটা হলো যে 177 একেবারে সহজ একটা কথা। আমরা এখন সহজভাবে নিই, আগে তো কঠিনভাবে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে মনে হচ্ছে যে অনেক বড় না। আপনার সহজ কিছু শব্দগুলো জানেন, সেইটুকু জানলেই যথেষ্ট, বেশি বেশি হার্ড নেওয়া যাবে না। যে আমরা এক কথা, যে অপরাধ যেখানে সংগঠিত হবে তার বিচার ওই এখতিয়ার দিন আদালতে তার বিচার অনুসন্ধান দিয়ে হবে, এটাই 177, যেটা আমরা বাস্তবতায় দেখতেছি যে যেখানে মামলা হচ্ছে তার এখতিয়ার দিন আদালতেই তার বিচার কার্যক্রম হবে। তাহলে আমরা 177 ধারা কিন্তু এখন পানির মতো হয়ে গেছে, সহজ হয়ে গেছে। কিন্তু এখন 178 ধারায় যেটা বলছে যে সরকার চাইলে এক দায়রা আদালতের বিচার অন্য দায়রা আদালতে নিয়েও করাইতে পারে, অর্থাৎ এটা সরকারের এখতিয়ার। সরকার চাইলে তো আমরা জানি যে সবই করতে পারে। তা সরকার মনে করতেছে যে মতিঝিল থানার মামলা এই বিচারপতিকে দিয়ে হবে না, তাহলে এটা আমি হাতিঝিল থানার যে বিচারপতি আছে ওই আদালতে এই মামলাটা ট্রান্সফার করে দিয়ে দিল। বা তিনি মনে করতেছি যে এটা ডিএমপি, এটা এই সাভার থানার মামলা, এখানে সাভার যারা দায়রা আদালতে করে না, এটা আমি ডিএমপির অমক বিচারপতিকে দিয়ে দেবো, সমস্যা নাই। এই যে সরকারের একটা নিজস্ব পাওয়ার বা ক্ষমতা দেওয়া আছে, এই যে 178 ধারা, সরকার চাইলে যে কোনো দায়রা আদালতের মামলা অন্য যে কোনো দায়রা আদালতে করাতে পারে। মূল থিমটা হচ্ছে যে সরকার চাইলে এক দায়রা আদালতের মামলা অন্য দায়রা আদালতে নিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করতে পারে। এটা ছিল হচ্ছে আমাদের 178 ধারা। 179 ধারা, যে অপরাধের শুরু এক জায়গা, পরিণতি ঘটছে আর এক জায়গা। তার মানে আমরা মনে করতেছি যে এটা আমরা আরও ব্যাখ্যা দিতে পারি যে আমরা যেমন গণধর্ষণের কথা যেটা বলে থাকি, যে একটা মেয়ে কোথায় সাভার থেকে উঠছে, তখন সে আমিনবাজারে এসে ড্রাইভার আর হেল্পারে তাকে ধর্ষণ শুরু করছে। ধর্ষণ শেষ করে সে অর্থাৎ মিরপুর থানা এলাকা পার করে চলে আসলো, আর সে তেজগাঁ থানা এলাকায় তাকে ধর্ষণ শেষ করছে। তখন তারা হঠাৎ চিন্তা ভাবনা করলো একে বেঁচে বাঁচায় রাখলে আমরা বিপদে পড়ে যাব। তখন তারা দেখা গেছে শাহবাগ থানার এই জায়গায় গলা টিপে মেরে ফেলাই দিয়ে গেছে। এখন অপরাধটা শুরু হয়েছিল কোথার থেকে? অপরাধটা শুরু হয়েছিল কিন্তু আপনার আমিনবাজার অর্থাৎ মিরপুর থানা এলাকায়, আর মৃত্যু ঘটাইছে কোথায় এসে? শাহবাগ থানা এলাকায়। এখন সেক্ষেত্রে বিচার কার্যক্রম কোথায় হবে? এখন এখানে বলছে যে মৃত্যু যেখানে ঘটাইছে সেখানেও আপনারা করতে পারেন, অথবা যেখানে অপরাধের শুরুস্থল সেখানেও করতে পারেন। এখন আপনাদের আবার প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা বুঝবো কিভাবে যে এর অপরাধটা ওই যে ইসের থেকে শুরু হয়েছে, ওরা তো কি বলে মিরপুর থানা এলাকাতে শুরু হয়েছে, আমরা না লাশ পাইলাম শাহবাগ থানা, আমরা মনে করলাম যে ঘটনা এখানে শেষ এখানে। কিন্তু না, মেডিকেল সায়েন্স এমন একটা জিনিস, আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, যে তারা এই লাশ কখন তার উপর টর্চারিং হয়েছে সময় বলে দিতে পারে, যে এত ঘটিকার থেকে তার উপরে কখন মারা গেছে, কবে মারা গেছে, কত ঘটিকায় মারা গেছে, সব কিছু বলতে পারে। তার মানে আমরা আনুমানিক ধরে নিতে পারি যে 2 ঘন্টা আগে যদি ধর্ষণ করা হয়, তাহলে 2 ঘন্টা আগে বাসটা কোথায় থাকতে পারে? স্বাভাবিক নিয়মে আমাদের ধারণা যে 2 ঘন্টা আগে যদি গাবতলিতে ছেড়ে আসে, তাহলে তার 2 ঘন্টা লাগবে এখানে আসতে, ঠিক আছে? তো তখন আমরা ওই যে স্বাভাবিক নিয়মে ধরে নিই যে অপরাধটা শুরু হয়েছে গাবতলি এলাকার থেকে। এই জন্য এটা বলা আছে যে অপরাধের শুরু এক জায়গা, শেষ পরিণতি আর এক জায়গা। তাহলে বিচার অনুসন্ধান শুরুতেও করা যেতে পারে, শেষে যে আদালতের এরিয়া আছে সেখানেও করা যেতে পারে। এটা ছিল আমাদের 179 ধারা। 180 ধারায় যে একটা অপরাধের সাথে আর একটা অপরাধ যখন সম্পৃক্ত থাকে, তাহলে ওই অপরাধের শুরু যেখানে আর পরবর্তী অপরাধের স্থান কোথায়, 2টা অপরাধ 2 জায়গায় সংগঠিত হলে বিচার কার্যক্রম যে কোনো একটা জায়গায় করা যাবে। শুরুর জায়গাও করতে পারবেন, শেষের জায়গাও করতে পারবেন। এটা ছিল 80 ধারা। 81 ধারায় যেটা বলছে যারা চোর, দস্যুতা, ডাকাত, গৃহভঙ্গকারী বা ঠক এইরূপ ব্যক্তি যেখানে এই কাজগুলো করবে সেখানেও তার বিচার করা যেতে পারে, আবার যেখান থেকে এই মালামাল উদ্ধার করা হবে সেখানেও করা যেতে পারে। এটা বলছে আমাদের 81 ধারা।
82 ধারা যেটা বলছে যে অপরাধের স্থল যখন অনিশ্চিত, অর্থাৎ ওই যে আমরা বললাম যে 3টা থানা একটি অপরাধ সংগঠিত হয়েছে, সেই ক্ষেত্রে বিচার কোথায় হবে, সেক্ষেত্রে 3 থানা যেখানে যে কোনো একটা থানায় করা যাবে, এটা বলা আছে 82 ধারা। 83 ধারা ভ্রমণকালে অপরাধ যদি কেউ করে, তাহলে আমরা সবসময় চাই যে আইন যেটা বলে যে ঘটনাস্থল পিও যেখানে, অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটছে, আমরা তো এটা ধরে নিতে পারছি না কেন, এটা গাড়ির যুগে হতে পারে, ইসি যুগে হতে পারে, নির্দিষ্ট কোনো স্থান থাকে না, তখন আমরা মনে করি হয় শুরুতেই করা যায় আর নাহলে শেষে করা যায়। আর যদি স্থান নির্ধারণ করা যায় যে এটা আমাদের কোথায় ঘটছে, এটা আমরা মনে করতেছি যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঘটতে পারে বা কুমিল্লা জেলা, অনিশ্চিত থাকলে তাহলে শুরু শেষ। আর যদি নিশ্চিত করে বলা যেতে পারে যে না এটা কুমিল্লা জেলার ভিতরে ঘটছে, তাহলে আপনি সেখানেও করতে পারবেন ভ্রমণকালে অপরাধটা, যেটা 183 ধারা। 184 ধারা বাতিল। 185 ধারা তো সহজ সিস্টেম, যে এক ব্যক্তির নামে 2 আদালতে মামলা চলমান আছে, তখন এটা হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিবে যে কোন আদালতে তার বিচার কার্যক্রম পরিচালনা হবে। এটা হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত নেব। তখন বললো যে এটা যেহেতু মতিঝিল দায়রা আদালতে হচ্ছে বা আমাদের তেজগাঁ দায়রা আদালতে বিচার কার্যক্রম হচ্ছে, তখন এই দুইটার দরকার নাই, এটা আমরা তেজগাঁ দায়রা আদালতের বিচার কার্যক্রম, তখন মতিঝিল দায়রা আদালতের যে মামলা এটা বাতিল বা উদ্ধ করে নিবে। এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। আর এখানে যদি কারোর কোনো